নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। সেল স্কোর স্টিল প্লান্ট 2006-7 সাল নাগাদ ন্যাশনালাইজ করা হয়। ন্যাশনালাইজ করানোর পর এখানে থেকে যে পার্মানেন্ট এমপ্লয়াররা রয়েছেন তাদের জন্য S1 থেকে S11 এবং যারা এক্সিকিউটিভ রয়েছেন তাদের জন্য E0 থেকে E9 অবধি দুটো স্ল্যাব কিন্তু তৈরি করা হয়েছে। বর্তমানে এই স্ল্যাবটা এখনো চলছে। তাদের যে বেতন পরিকাঠামো রয়েছে সেটা কেন্দ্রীয় হারে দেওয়া হয়। আবার অন্যদিকে যেখানে ঠিকা শ্রমিকরা কাজ করছেন, বর্তমানে বার্নপুর স্কোর স্টিল প্ল্যান্টের মধ্যে 4,500 বেশি ঠিকা শ্রমিকরা কাজে বর্তমান, কিন্তু তাদের যে ন্যূনতম মজুরি সেটাও তারা ঠিকমতো পাচ্ছেন না। এক্ষেত্রে 8ই মে 2026 সাল ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করা হয় সমগ্র ভারতবর্ষের মধ্যে। স্কোর স্টিল প্ল্যান্টের মধ্যে করা হয়েছে, কিন্তু এখনো অবধি এই ওয়েজ কোড রূপান্তরিত সম্পূর্ণরূপে হয়নি কেন? এটা অনেক বড় প্রশ্ন আমাদের কাছে। আবার অন্যদিকে 4,500 বেশি ঠিকা শ্রমিকেরা বর্তমানে কাজ করছেন স্কোর স্টিল প্ল্যান্টের মধ্যে। এনাদের মনে যে ক্ষোভ সেটা এরা বর্তমান কিন্তু ফুসে রেখেছেন, কেননা ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথে ন্যূনতম যে মজুরি আছে সেটা কিছুটা বাড়ানোর কথা ছিল, কিন্তু সেটা এখনো বাড়েনি। আবার অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঠিকাদারি শ্রমিককে কখনো পার্মানেন্ট করা যায় না। কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম মাফিক যেগুলো রিক্রুটমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট করা হয়, কিন্তু সম্পূর্ণরূপে এটা কিন্তু পার্মানেন্ট করা হয় না। আবার অন্যদিকে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এটাও স্পষ্ট করে দেবো, আপনারা যেখানে কাজ করছেন সেখানে কিন্তু কাজের 4টা শ্রেণী বিভাগ রয়েছে। একটা, যদি আপনারা অদক্ষ কর্মচারী হিসেবে কাজ করছেন সেটাকে আমরা আনস্কিল বলে থাকি। যদি আপনারা অদক্ষ কর্মচারী হিসেবে কাজ করেন সেটাকে আমরা সেমি স্কিল বলে থাকি। আবার যদি আপনারা দক্ষ কর্মচারী হিসেবে কাজ করেন সেটাকে আমরা স্কিলড ওয়ার্কার হিসেবে গণ্য করি। আবার যদি আপনারা অতি দক্ষ কর্মচারী হিসেবে কাজ করছেন সেটাকে হাইলি স্কিল বলে আমরা গণ্য করে থাকি। মোটামুটি 4টে প্রকারের স্কিলের ক্যাটাগরি রয়েছে। এক্ষেত্রে আপনারা কোন ক্যাটাগরিতে কাজ করছেন, কি জায়গাতে কাজ করছেন, সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন এবার আমি আপনাদেরকে, দেখুন, জায়গা বিশেষে আপনার যে ন্যূনতম মজুরি আছে সেটা আলাদা হতে পারে। এক্ষেত্রে এ জোন এরিয়া, বি জোন এরিয়া, সি জোন এরিয়া কিন্তু কেন্দ্র সরকার আগে থেকে ভাগ করে রেখেছে। আবার অন্যদিকে যদি আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা বর্তমানে আনস্কিল ওয়ার্কারদের জন্য, মানে অদক্ষ কর্মচারীদের জন্য হচ্ছে 406 টাকা। 26 দিন কাজ করার পর আপনার একদিন অফ থাকবে, তারপরে আপনারা এই ন্যূনতম মজুরিটা কিন্তু পাবেন। সারা মাসে 10,000 টাকার উপর কিন্তু আপনার স্যালারি দাঁড়াবে। এর মধ্যে 110 টাকা প্রফেশনাল ট্যাক্স কিন্তু আপনার কাটা বাধ্যতামূলক, যেটা কিন্তু স্টেট গভর্নমেন্টকে রিটার্ন জমা করতে হয়। চলুন এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গা স্পষ্ট করে দিই। দেখুন, স্কোর স্টিল প্ল্যান্ট ছাড়া সেলের মধ্যে আরো অনেকগুলো প্ল্যান্ট রয়েছে, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বোকারো স্টিল প্ল্যান্ট, রাউরকেলা স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট। এবার এই যে 4টা স্টিল প্ল্যান্ট রয়েছে এগুলোর মধ্যে ভিলাই স্টিল প্ল্যান্ট, মানে ছত্তিশগড় রাজ্য সরকার কিন্তু ওয়েজ কোড ইমপ্লিমেন্ট অলরেডি করে দিয়েছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, এই ভিডিওটা আপনারা আমার নিচের ভিডিওগুলোকে চেক করে দেখে নিতে পারেন। এখানে আমি এটাকে স্পষ্ট করেছি আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটাই ন্যূনতম মজুরি রয়েছে, এখানে কোনো ভেদাভেদ নেই। বর্তমানে আমাদের বার্নপুরের মধ্যে কতগুলো ইউনিয়ন আছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, বার্নপুরের মধ্যে টোটাল 5টা ইউনিয়ন বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন কার্যত, যেমন আইএনটিউসি, বিএমএস, এইচএমএস, এআইটিউসি এবং সি2। এই 5টা ইউনিয়নের মধ্যে বর্তমানে এখন ভারতীয় মজদুর সংঘ নিজেদের লড়াইটা চালিয়ে যাচ্ছেন। এই লড়াইয়ের মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ এখন এই 2026 সালে কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্ট অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে স্কোর স্টিল প্ল্যান্টের মধ্যে ইলেকশন করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এবার এই ইলেকশনটা কিন্তু এবার অবশ্যই হবে। আপনারা এটার প্রভাব সহিত এই চার্টটা দেখে নিতে পারেন, এখানে আমি দিয়ে দিলাম। স্কোর স্টিল প্ল্যান্টের মধ্যে ইলেকশনটা অনেকদিন ধরেই রুখে দাঁড়িয়েছিল। ভারতীয় মজদুর সংঘের দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে BIKS, মানে হচ্ছে ভারতীয় ইস্পাত কর্মচারী সংঘ, আরেকটা হচ্ছে BTMS, এর অর্থ হচ্ছে ভারতীয় ঠিকাদার মজদুর সংঘ। এই দুটোকে কেন ভাগ করা হয়েছে? দেখুন, যদি আপনারা রেগুলার এমপ্লয় তাহলে ওনাদের একজন আলাদা রেজিস্ট্রেশন কোড ব্যবহার করা হয়, আবার যদি আপনারা ঠিকাদারি মজদুর সংঘের মধ্যে রয়েছেন তাহলে আপনাদের জন্য আলাদা কোড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দুজনের যে কাজ, দুজনের যে চাহিদা সেটা কিন্তু একসাথে মার্জার না করে আলাদাভাবে সেখানে রাখা হয়ে থাকে ম্যানেজমেন্টের কাছে, ইউনিয়নের কাছে এবং অন্যান্য লেবার কমিশনের কাছে বা অন্যান্য জায়গাতে। সেটা কিন্তু আরো স্পষ্টভাবে এটা বোঝা যায় যে এটা ঠিকাদারি শ্রমিকদের জন্য স্বার্থে করা হচ্ছে, আবার কতটা কিন্তু স্থায়ী কর্মচারীদের স্বার্থে করা হচ্ছে।
বর্তমানে স্কট স্টিল প্লান্ট এবং দুর্গাপুর স্টিল প্লান্টের মধ্যে যে ন্যূনতম যে মজুরির ফারাকটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই, কেননা দুর্গাপুর স্টিল প্লান্টে কেন্দ্রীয় হারে বেতন মান দেওয়া হয়, আর স্কট স্টিল প্লান্টের মধ্যে বর্তমানে রাজ্য সরকার ন্যূনতম মজুরির বেতন হারটা দেওয়া হয়। যখন ভ্যারিয়েবল ডিএনএস যেটা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরের মাসে 6 মাস পর পর দুবার বাড়ায়, সেই ক্ষেত্রে 2 টাকা বাড়াক বা 5 টাকা বাড়াক বা 7 টাকা বাড়াক, সেটাও কিন্তু দুর্গাপুর দুর্গাপুর যে স্টিল প্ল্যান্ট রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আবার কেন্দ্রীয় হারে যে রুলটা রয়েছে সেটাও কিন্তু সেখানে গণ্য করা হয়। যেমন আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিলের ক্ষেত্রে ওয়ার্কস এরিয়া, নন ওয়ার্কস এরিয়া, নন প্লান্ট এরিয়া সব এই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর। বর্তমানে স্কট স্টিল প্ল্যান্টের মধ্যে 4,500-এরও বেশি কর্মচারী রয়েছেন যারা কিনা ঠিকাদার শ্রমিক হিসাবে কাজ করছেন, বর্তমানে নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে। কিন্তু স্কট স্টিল প্ল্যান্ট বরাবরই এই শ্রমিকদেরকে হেনস্থা করে যাচ্ছে, কেননা ন্যূনতম যে মজুরি সেটা আজকের ডেটে প্রত্যেক দিন 1000 টাকা অবধি না হলে খুবই এটা কষ্টকর। এখানে কেন্দ্রীয় হারে প্রায় 693 টাকা রয়েছে, যেটা আসানসোলের জন্য, সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনে কত টাকা বাড়ে, এবং এই যে নতুন যে ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট করা হবে তারপর যে স্যালারি স্ট্রাকচারটা হবে, রিস্ট্রাকচার করা হবে স্যালারিটা, সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এসব হওয়া সত্ত্বেও এবার আমি আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট ফাইলটা দেখিয়ে দিই। দেখুন, এই ফাইলটার মধ্যে লেখা রয়েছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই ফাইলের মধ্যে লেখা রয়েছে আপনাদেরকে পে স্লিপ দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবং আপনাদেরকে 7 তারিখের ভিতরে পেমেন্ট দিতে হবে। এটা কি আপনারা স্কট স্টিল প্ল্যান্টের মধ্যে কাজ করছেন বা কাজ করা অবস্থায় এটা কি প্রত্যেক মাসে আপনারা পাচ্ছেন? অনেক এমন অসাধু এমপ্লয়াররা রয়েছেন যারা বর্তমানে এই সব অসাধু কাজ করে যাচ্ছেন, যারা হয়তো অসময়ে পেমেন্ট দিচ্ছেন, অসময়ে আপনাদেরকে পে স্লিপ দিচ্ছেন, অসময়ে আপনাদেরকে কাজ করাচ্ছেন। এগুলো সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। দেখুন, স্কট স্টিল প্ল্যান্টের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার জন্য 3টে যে সার্কুলার দেওয়া হয়েছিল, 3টে সার্কুলারের মধ্যে কি বলা হয়েছিল, এই যেমন পে স্লিপ দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবং আপনাদেরকে 7 তারিখের ভিতরে পেমেন্ট দিতে হবে। সেটা এখনো পর্যন্ত কিন্তু অনেক অনেক জায়গাতে সম্পূর্ণরূপে কিন্তু কার্যকর করা হয়নি বা চালু করা হয়নি। এই ক্ষেত্রে যেটা ঠিকাদারি কর্মচারীরা যেটা সাফার করছেন, এটার জন্য কন্ট্রাক্ট ওয়ার্কারদের একটি মাস পিটিশন জমা করানোর কথা বলা হয়েছিল। 4,500-এর বেশি শ্রমিকরা রয়েছেন, কিন্তু 2,200-এরও বেশি সিগনেচার কিন্তু এখানে কালেক্ট করা হয়েছিল। সেটার ফাইলটা নিয়ে আমাদের আসানসোল ডেপুটি সেন্ট্রাল লেবার যে কমিশনার রয়েছেন সেখানে যে জমা করা হয়েছে এইচএনজির পাশে 1 জুলাই, যেদিন ডক্টরস ডে ছিল, সেই দিন 2026-এর। এইবার এই যে পিটিশনটা ফাইল করা হয় সেখান থেকে যে কথা হয় সেটা বের হওয়ার পর আমাদের বানপুর ঠিকাদার মজদুর সংঘের যে সভাপতি যিনি রয়েছেন সঞ্জিত প্রসাদ মহাশয়, ওনার বক্তব্যটা চলুন শুনে নিই। का जो 4 वेज कोड था उसका बारे में अभी हम लोग डिप्टी लेबर कमिश्नर सर से बात किए। बात करने के बाद उन्होंने आश्वस्त किया कि हम लोग जल्दी से जल्दी इसको इम्प्लीमेंट यहाँ पे करेंगे, ठीक है। और जो 4 था, 4 उसमें मतलब खाली आप लोग का जो वेज का बात नहीं हुआ, उसका अलावा जो भी समस्या जो 4 वेज कोड में जो आता है सब चीज़ पे बात हुआ और उसको जल्दी से जल्दी इम्प्लीमेंट करेगा, ठीक है। वो लोग कोशिश कर रहा है जल्दी से जल्दी। और जो सैलरी है, सैलरी 7 तक करने का कोशिश कर रहा है। आप लोगों का अपॉइंटमेंट का जो बात है, जो 4 कोड के अंदर में जो है उसको जल्द से जल्द लागू करने के लिए वो लोग मिनिस्ट्री में भी बात करेगा और ऊपर में बात करके जल्दी से कराने का अपॉइंटमेंट लेटर जरूरी है पहले। जो आपका 4 कोड है সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনাদের স্যালারি কখন বাড়বে বা আপনারা এই স্যালারিটা কবে পাবেন? দেখুন, বর্তমানে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট যে হয়েছে, সেই ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ন্যূনতম মজুরিটা রয়েছে আর স্টেট গভর্নমেন্টের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন ওয়েজ কোডটা সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তারপর আপনার রাজ্য সরকার যে রেটটা বেঁধে দেবে আপনাদেরকে, যে এরিয়ার মধ্যে আপনারা রয়েছেন, মনে করুন এ জন এরিয়া আলাদা, বি জন এরিয়া আলাদা, সি জন এরিয়া আলাদা, এই ক্ষেত্রে এক্স ক্যাটাগরি সিটি, ওয়াই ক্যাটাগরি সিটি, জেড ক্যাটাগরি সিটি ধরা হয়। বা আপনারা এটা ভাবতে পারেন টিয়ার 1 সিটি, টিয়ার 2 সিটি, টিয়ার 3 সিটি। যদি আপনারা আসানসোলের মধ্যে রয়েছেন কিংবা দুর্গাপুরের মধ্যে রয়েছেন, তাহলে দুর্গাপুর বা আসানসোল হচ্ছে টিয়ার 2 সিটির মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, বি জন এরিয়া। এই ক্ষেত্রে যে রেটটা আপনার দাঁড়াবে সেটা বিজন এরিয়ার যে রেট রয়েছে সেই রেটটা অনুযায়ী আপনারা পাবেন। এইবার এত দিন হয়ে যাওয়ার পরও যে আপনারা এই টাকাটা পাবেন কি পাবেন না সেটা বলা কঠিন, কেননা নিয়ম মাফিক বা নিয়ম অনুযায়ী যেদিন থেকে আপনার এই রেটটা লাগু করা হয়েছে সেই দিন থেকে যতদিন না এইটা ইমপ্লিমেন্ট হচ্ছে বা যতদিন আপনারা এই স্যালারিটা আপনার অ্যাকাউন্টে পাচ্ছেন ততদিন কিন্তু
পুরনো যে রেট আছে সেটাতেই আপনার পেমেন্ট পাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা অ্যারিয়েটটা পাবেন। যদি এই টাকাটা যেদিন থেকে অ্যাপ্লাই হয়ে যাবে সেদিন থেকে কিন্তু সেই পুরনো যেদিন যে হিসাবটা রয়েছে সেটা কিন্তু এরিয়ার হিসাব আপনাদেরকে দেওয়া হবে। তো সেটা থেকে নিশ্চিন্ত থাকুন। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।